কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। তো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বক্তব্য ভুলভাবে উপস্থাপনের দাবি বিএনপি মিডিয়া সেলের। অপপ্রচার চালিয়ে স্বৈরাচারকে পুনর্বাসন চেষ্টার অভিযোগ রিজভির। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী ও চিলির সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজনীতিতে বিক্ষোভ, নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ, দায়ী কর্মকর্তাদের শাস্তি ও কনসিলেট প্রধানের পদত্যাগ দাবি। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত। এবং টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীমের মৃত্যু। কর্মরত থাকায় পাবেন শহীদের মর্যাদা। পরিবারের পাশে থাকার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ত্রিশটি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেয়া হবে না। কলকাতার দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব।
এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সফর সঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না, এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত ইসলামী। বিএনপির কাছে ৩০ আসন ছাড় চাওয়ার দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে, বিপুল জনসমর্থন আছে তাদের। আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। সানভীর রূপলের রিপোর্ট। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াত ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন, যা ঝড় তুলেছে রাজনীতিতে। মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি, অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে, তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য, এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারো সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না, মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন, তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি, যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে, জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য, এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর জানে না, এমন মন্তব্য করে নেতারা বলেছেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও ভোট বানচালের অপচেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতি, ঠিক তখন কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিষয়টি সরকার ও অন্যান্য দলের মধ্যে তৈরি করেছে বিভক্তি।
মন্দিরে পূজা উদযাপন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ সংবিধান মোতাবেক সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর তারা বোঝে না, তাই জনগণই তাদের সিদ্ধান্ত নিক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ইচ্ছা বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে, এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল। বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেন। মিশেল ব্যাচেলেট 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের যে মূল বিতর্ক পর্ব, অর্থাৎ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের অংশগ্রহণ এবং যে অধিবেশনে সবাই ভাষণ দেবেন, সেই বিতর্ক পর্বটি আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়েছে এবং উদ্বোধনী পর্বে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বক্তব্য দেন এবং তার পরপরই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা তার ভাষণ ছিল এবং তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তব্য রাখেন। এই অধিবেশনে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন তার সঙ্গে উপদেষ্টা পরিষদের 3 সদস্য এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী তারা উপস্থিত ছিলেন। এবং এর আগে এই সেশনের আগে জাতিসংঘ মহাসচিবের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা এবং সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে তার দেখা হয় এবং অধিবেশনে প্রবেশ করার পর বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের যে নেতৃবৃন্দ তাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে খুবই ব্যক্তিগত পর্যায়ে। যে উদ্বোধনী বিতর্ক পর্ব, সেই বিতর্ক পর্বে মহাসচিব গুতেরেস বলেছেন সারা পৃথিবীর যে বৈশ্বিক পরিস্থিতি, যে যুদ্ধ বিগ্রহ অশান্তি ছড়িয়ে পড়েছে, তিনি নিজে এই বিষয়টি বিশ্ববাসীর দরবারে স্বীকার করেছেন যে এর জন্য বিশ্ববাসী আসলে দায়ী এবং তিনি শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতাদের প্রতি আবারও উদাত্ত আহ্বান জানিয়েছেন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু আজকে সমালোচনায় মুখর ছিলেন জাতিসংঘের। তিনি বলেছেন যে বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ কার্যকর নয় এবং জাতিসংঘ অনেকটাই ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। এই অধিবেশনে আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, তার আগে প্রধান উপদেষ্টা তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে কিন্তু বাংলাদেশের উন্নয়ন, ঋণ, নানান বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। তারপরে বিশ্ব বাণিজ্য সংস্থার যে মহাসচিব, সেই মহাপরিচালক তিনিও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কি আলোচনা হয়েছে তা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন শফিকুল আলম, তিনি এখন থেকে 8 ঘন্টার মধ্যে সাংবাদিকদেরকে, গণমাধ্যমদেরকে ব্রিফ করবেন। তিনি ব্রিফ করার পরে আমরা জানাতে পারবো আসলে এই দুই নেতার সঙ্গে কি আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার। আজকে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হবে
সন্ধ্যায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে তিনি একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাবেন এবং ধারণা করা হচ্ছে সেখানে ব্যক্তিগত পর্যায়ে কুশল বিনিময় হবে। এই ছিল দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কর্মসূচি চলছে তার সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে সরাসরি যুক্ত ছিলাম। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় কনস্যুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে বিকেলে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না। নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল 5টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত নিজে হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আহ্বান করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। নিবন্ধনটা যেই প্রতীকা হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, এখন এটা ২৮ তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
3 দিন পেছানো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন তারিখ অনুযায়ী আগামী 15 অক্টোবর হবে ভোট। এছাড়া নির্বাচন উপলক্ষে 12 থেকে 18 অক্টোবর সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। চাকসু নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় টানা 9 দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রচার কার্যক্রম ব্যাহত হয়েছে বলে প্রার্থী ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ঢামাডোলে ভাটা রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনও পেছানো হলো। ভোটের দিনক্ষণ 12 অক্টোবরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় ক্যাম্পাস 9 দিন বন্ধ থাকায় ঠিকমতো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। তাই শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বলছেন, এতে নির্বাচনের প্রস্তুতিও ভালো হবে। নির্বাচন পেছানোর সুনির্দিষ্ট কারণ জানতে চায় ছাত্র শিবির। একবার যখন পিছাইছে তখন আবার পিছাইতে পারে, কারণ পিছনের রিদমটা শুরু হইলো। আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব কোনো প্রকার বিলম্ব ছাড়া যাতে নির্বাচনটি করা হয়। আমরা চাইছিলাম যাতে জিনিসটা আর একটু বেশি পেছানো যায়, যাতে হচ্ছে শিক্ষার্থীরা আসুক, আমরা হচ্ছে প্রচারণা ঠিকমতো চালাই। প্রশাসন হয়তো আশঙ্কা করতেছে, কারণ বিসিএস পরীক্ষা এবং দীর্ঘ একটা ছুটির পরে স্টুডেন্টরা বাড়ি থেকে আসবে কিনা, যার কারণে আমরা প্রস্তাবনা দেওয়ার আগেই প্রশাসন একটি ভালো কাজ করেছে। আমরা স্যারদেরকে বলছি, আপনারা কিসের ভিত্তিতে পরিবর্তন করেছেন এটার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে 12 অক্টোবর থেকে 18 অক্টোবর সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুমান 87, যা সন্তোষজনক, আর্দ্রতা 86। সিলেট বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81%। খুলনা বিভাগের বায়ুমান 77, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। বরিশাল বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক, আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুমান 85, যেটি সহনীয়, বাতাসের আর্দ্রতা 79। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 74, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 81%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 87। দেখছেন রাত 11টার সময়। মানিকগঞ্জে নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো মা ও 2 সন্তানের মরদেহ। জেলার ঘিওরে ডাকাত দলের হামলায় প্রাণ গেছে এক গৃহবধূর। পুলিশ জানায়, গত 2 দিন ধরে শিখা আক্তারের ফ্ল্যাট বন্ধ দেখে বাসার মালিক 999-এ ফোন দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের উপর মা এবং মেঝে থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করে। 2 সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। এদিন ঘিওরে গৃহবধূ রাশিদা বেগমের ঘরে 5 থেকে 7 জনের ডাকাত দল হানা দেয়। তাকে হত্যার পর লুট করে স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল। এছাড়া গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলা থেকে 2 জন এবং নরসিংদী থেকে অজ্ঞাত 1 জনের লাশ উদ্ধার করা হয়েছে।